আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মুসলিম উম্মাহ বাংলাদেশ। প্রথম অধ্যায়। আমার প্রতি জামাল নাসিরের ব্যক্তিগত আক্রোশ। ১৯৬৪ সালের ফেব্রুয়ারি মাসের এক মনোরম বিকেলে নিজের গাড়িতে করে বাড়ি ফিরছিলাম। হঠাৎ বিপরীত দিক থেকে অন্য একটি গাড়ি এসে প্রচণ্ড বেগে আমার গাড়িটিকে ধাক্কা মারে এবং সাথে সাথেই আমার গাড়িটি উল্টে পড়ে যায়। এ অভাবিতপূর্ব দুর্ঘটনায় আমি গুরুতরভাবে আহত হয়ে পড়ি এবং যন্ত্রণার তীব্রতায় প্রায় সম্বিত হারিয়ে ফেলি। তখন ঘটনাস্থল এবং এর আশেপাশে কারা কোন তৎপরতায় লিপ্ত ছিল সেই সম্পর্কে কিছু অনুমান করার মতো অবস্থাও আমার ছিল না। অবশ্য মনে হচ্ছিল সে যেন বারবার আমাকে ডাকছে। সম্বিত ফিরে দেখতে পাই আমি পুলিশ হাসপাতালের শয্যায় শায়িত। আমার একপাশে প্রিয়তম স্বামী ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজন এবং অন্য পাশে ইসলামী আন্দোলনের কয়েকজন প্রভাবশালী ভাই দাঁড়িয়ে আছেন। তাদের প্রত্যেকের চেহারায় ছিল ভয় ও উৎকণ্ঠতার ছাপ স্পষ্ট। আমি বেঁচে গেছি বলে আল্লাহর শুকরিয়া আদায় করি এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে জানার জন্য তাদের কিছু জিজ্ঞাসা করতে গিয়ে আবার সম্বিত হারিয়ে ফেলি। পুনরায় জ্ঞান ফিরে এলে দেখি একজন মহিলা ডাক্তার তার সহযোগীদের নিয়ে আমাকে এক্স-রে ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য আসছেন। তখন এক একে পূর্বাপর সব ঘটনা আমার মনে পড়ছিল। আমি নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেছি বলে আমার স্বামী তখনও ভক্তিতে গদগদ কণ্ঠে আল্লাহকে শুকরিয়া জানাচ্ছিলেন। আমি আমার গাড়ি ড্রাইভার সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি জানান ড্রাইভার সুস্থই আছে, সামান্য আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে জেনেছি যে তার মাথা ও মস্তিষ্কে আঘাত লেগেছে। এদিকে এক্স-রে রিপোর্টে মোতাবেক আমার উরুর হাড় ভেঙে গেছে। সুতরাং অস্ত্রোপচারের জন্য আমাকে মাজহার আশশুর হাসপাতালে পাঠানো হয়। এখানে প্রখ্যাত সার্জন মোহাম্মদ আবদুল্লাহ আমার অজ্ঞান অবস্থায় ৩.৫ ঘণ্টা স্থায়ী অপারেশন কার্য চালিয়ে আমাকে বিপদজমুক্ত পারেন। বিপদসংকুল কয়েকদিন কেটে যাওয়ার পর আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারি যে প্রেসিডেন্ট জামাল নাসিরের গোয়েন্দা বাহিনী আমাকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করে। পরের ঘটনাবলী দ্বারা এর সত্যতা আরও স্পষ্টভাবে প্রমাণিত হয়। সরকারি সন্ত্রাসের সে দুর্যোগপূর্ণ দিনগুলোতেও ইসলামী আন্দোলনের বিপ্লবী কর্মীরা আমার অবস্থা জানার জন্য নিয়মিত হাসপাতালে আসত। হাসপাতালের বাইরে সরকারি গুপ্তচর বাহিনীর লোক মোতায়েন ছিল। দেশের প্রতিকূল পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবগতির পর জনগণ এবং আন্দোলনের বৃহত্তর স্বার্থে আমি কর্মীদের তাদের প্রিয় নেতা ভাই আব্দুল ফাত্তাহ আব্দুহ ইসমাইল শহীদের মাধ্যমে আমাকে দেখার জন্য হাসপাতালে আসতে নিষেধ করি। কিন্তু দেখে বিস্মিত হয়েছি যে কর্মীরা কোনো প্রতিকূল অবস্থার চাপ মেনে নিতে প্রস্তুত নয়। কয়েকদিন পর সরকারি প্রশাসনের সেক্রেটারি আমার অনুমোদনে এর স্বাক্ষর লাভের জন্য একটি গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে হাসপাতালে উপস্থিত হয়। বলা বাহুল্য, আমি সংস্থার সভানেত্রী বলে আমার কাছে তার আসা স্বাভাবিক ছিল। কিন্তু আমার স্বামী সেক্রেটারিকে দেখা মাত্রই উঠে তার হাত থেকে ফাইল কেড়ে নিয়ে ওকে নিয়ে কক্ষের বাইরে চলে যান। তাদের কথাবার্তায় প্রকাশ পেল যে এর আগেও একবার সেক্রেটারিকে আমার সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। ব্যাপারটা আমার কাছে ভালো লাগেনি বলে আমি আমার স্বামীকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি সংক্ষেপে কেবল এতটুকুই বললেন, আমি ডাক্তারের হুকুম পালন করছি মাত্র। পরে ডাক্তার এসে আমার ক্ষতস্থান পরীক্ষা করেন এবং আমাকে সব রকমের কাজ থেকে বিরত থাকার উপদেশ দেন। প্রসঙ্গ করলে তিনি আরও জানান যে ফাইলে বিভিন্ন কাগজপত্র এবং তথ্যাদি ছিল, কিন্তু ওসব আপনার কাছে পৌঁছানো নিষেধ আছে। আমি সাথে সাথেই তার একথার প্রতিবাদ করে বলি যে এসব কাগজপত্র এমন কোনো ভয়ঙ্কর কিছু তো নয় যে তা আমার কাছে পৌঁছতে দেওয়া হচ্ছে না। বস্তুত ওসব দলিলপত্র স্বাক্ষরের জন্য আমার কাছে পৌঁছানো উচিত। কিন্তু তিনি আমাকে ফাইল দিতে অস্বীকার করেন। কয়েকদিন পর আমি শয্যায় বসে সংস্থার কিছু কাজ চালিয়ে যাওয়ার অনুমতি প্রার্থনা করি, কিন্তু তাও প্রত্যাখ্যান করা হয়। এসব দেখে শুনে আমার সন্দেহ বিশ্বাসে রূপান্তরিত হলো যে নিশ্চয়ই এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটেছে যা এরা ইচ্ছাকৃতভাবেই আমার কাছ থেকে লুকোবার চেষ্টা করেছেন আমার স্বামী, প্রাইভেট সেক্রেটারি, এমনকি সংসদের কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদিকার কোনো আলোচনা থেকেও এটা বোঝা যাচ্ছিল যে এরা সবাই আমার কাছে ঘটনা বিশেষ গোপন রাখার চেষ্টা করছেন। যা আশঙ্কা করছিলাম শেষ পর্যন্ত তাই হল। পরদিন বিকালে
সরকারি সচিবালয়ের মহিলা সেক্রেটারি আমার স্বামীর উপস্থিতিকে পুরোপুরি উপেক্ষা করেই আমার কাছে এগিয়ে এলেন। প্রকৃত ঘটনা খুলে বলার আগে তিনি আমাকে ধৈর্য ও সাহসিকতার সাথে যে কোনো কথা শুনবার জন্য মানসিক প্রস্তুতি অর্জনের পরামর্শ দেন। এরপর বিন্দুমাত্র ইতস্তত না করে আমার সামনে ফাইল খুলে ধরেন। দেখি যে ফাইলের সে অতি গুরুত্বপূর্ণ কাজটি, যা আমার কাছ থেকে লুকোনোর চেষ্টা চলছিল, তা আর কিছু নয়, আমাদের মহিলা সংস্থাকে নিষিদ্ধ ঘোষণার সরকারি ফরমান মাত্র। সরকারের মহিলা সেক্রেটারি আমাকে সাময়িক সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলেন, স্বভাবতই এতে আপনার ভীষণ দুঃখ পাওয়ার কথা। আল্লাহকে অশেষ ধন্যবাদ। কিন্তু মহিলা সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপের কোনো অধিকারই সরকারের নেই। একটি ইসলামী সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপের কোনো যুক্তি বা সাংবিধানিক ক্ষমতা সরকার কোথায় পেল, আমি জিজ্ঞেস করলাম। কিন্তু অবস্থা এমন দাঁড়িয়েছে যে সরকারের সামনে এ প্রশ্ন তুলে ধরার মতো কোনো একজন লোকও এখন মুক্ত নয়। আমরা আমাদের পর্যায়ে যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু জামাল নাসের ইসলামী মহিলা সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করতে দৃঢ় সংকল্প। সে ব্যক্তিগতভাবে আপনার উপর দারুণ নাখোশ, এমনকি কারো মুখে আপনার নাম পর্যন্ত তার অসহ্য। কেউ অজান্তে আপনার নাম উচ্চারণ করলে তিনি এমনই বিরূপ প্রতিক্রিয়া প্রদর্শন করেন যা বলার মতো নয়। আপনার ব্যক্তিত্ব এবং আন্দোলন তার স্বস্তি কেড়ে নিয়েছে যেন। সরকারি সেক্রেটারির কথা শুনে আমি বললাম, আল্লাহর শকুর যে নাসের শুধু এজন্যই আমাকে এবং দলকে ভয় করে যে আমরা মানুষের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক মুক্তির জন্যে ইসলামী সমাজ কায়েমের আন্দোলন চালাচ্ছি। আর নাসেরের প্রতি আমার অসন্তুষ্টির মূল কারণ হচ্ছে সে জনগণের ইসলামী দাবি উপেক্ষা করে বিদেশি সাম্রাজ্যবাদী চক্রের পদলেহন করছে। যাই হোক, সে অনীতিবিলম্বী টের পাবে যে সরকারি নিষেধাজ্ঞা আরোপ করে আমাদেরকে হত্যা করে বা জেলে পুরে জমিন ধরে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করা সম্ভব নয়। ইসলামী আন্দোলন তার স্বাভাবিক গতিতে এগিয়ে যাবেই। দুনিয়ার কোনো শক্তিই এ আন্দোলনের সামনে বেশি দিন টিকে থাকতে পারবে না। আল্লাহর দিনের মুজাহিদদের দুর্বার অভিযানের সামনে এসব তথাকথিত শক্তি খড়কুটোর মতো উড়ে যেতে বাধ্য। আল্লাহ আমিদেরকে গঠনমূলক এবং সৃজনশীল কাজ করতে বলেছেন এবং ধ্বংস ও বিকৃতির কাজে রুখে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন। আমার কথা শুনে সচিবালয়ের সেক্রেটারি অত্যন্ত বিনয়ের সাথে বললেন, সম্মানিত সভানেত্রী, আমি যথার্থভাবেই আশা করি যে আপনার দলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এরপর এদিক ওদিক দেখে ঈষৎ চাপা স্বরে বললেন, এখানে কোনো গোপন মাইক্রোফোন লুকিয়ে রাখা হয়েছে কিনা ভয় হচ্ছে। জানেন তো, দেয়ালেরও কান আছে। এবার সরকারি সচিবালয়ের সেক্রেটারি তার গুপ্ত পকেট থেকে একখানা কাগজ বের করে অত্যন্ত সতর্কতার সাথে আশেপাশে দৃষ্টি রেখে বললেন, মহামান্য সভানেত্রী, আপনার কাছে আমার একান্ত অনুরোধ, অনুগ্রহ করে এই কাগজটিতে স্বাক্ষর করুন। এতে স্বাক্ষর করার সাথে সাথেই আপনার দলের উপর সরকারি নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নাকচ হয়ে যাবে। পড়ার জন্যে কাগজখানা হাতে নিয়ে আমার ক্ষোভ আর বিস্ময়ের সীমা রইল না যে এটি হচ্ছে ক্ষমতাসীন সরকারি সমাজতান্ত্রিক দলে যোগদানের আবেদনপত্র। আমি কয়েক মুহূর্ত যেন পাথর হয়ে রইলাম। এরপর সব তিক্ততা হজম করে জামাল নাসেরের সেক্রেটারিকে বললাম, সেক্রেটারি, কোনো সৎ কাজ পেলে গিয়ে করোগে। মনে রেখো এবং নাসেরকে জানিয়ে দিও, তার মতো অত্যাচারী শাসকের পক্ষ সমর্থনে স্বাক্ষর করার আগে আমার হাত যদি জ্বলে পুড়ে গলে যায় তাও ভালো। জামাল নাসের আল্লাহ এবং ইসলামের বিরুদ্ধে অন্যায় তৎপরতায় লিপ্ত। সে জনগণের দুশ্মন, জননেতা আব্দুল কাদের আউদাহ এবং অসংখ্য বিপ্লবী মুসলমানের নাহক রক্তে রঞ্জিত তার কলঙ্কিত হাত। তার মতো নিষ্ঠুর জালিমের পক্ষ অবলম্বনের চেয়ে আমার দলের অবলুপ্তি মেনে নেওয়াই আমার কাছে অগ্রগণ্য। এরপর সরকারি সচিবালয়ের সেক্রেটারি আমার হস্ত চুম্বন করে বলল, মা, আপনি আমাকে মেয়ে বলে মেনে নিতে পারেন? কেন নয়, আমি বললাম। তাহলে ও প্রসঙ্গ ছাড়ুন, তার চেয়ে না, কোনো বৃহত্তর কুরবানির বিনিময়েও জামাল নাসেরের অত্যাচারী শাসনের সমর্থনে স্বাক্ষর করা সম্ভব নয়। মিথ্যের সাথে সত্যের মিত্রতা অচিন্তনীয়। তুমি আসতে পারো সেক্রেটারি। ক্রমশ সুস্থ হবার পর হাসপাতালের দিনগুলো ফুরিয়ে আসে। আমি গৃহে ফিরে যাই। আমি এবং সমাজতন্ত্রী ইউনিয়ন। এরপর বলতে গেলে প্রায় রোজই সচিবালয়ে সে মহিলা সেক্রেটারি আমার কাছে আসতে থাকেন। একদিন এসে তিনি বললেন, সুসংবাদ মাদাম, আপনার সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। শুনে বিস্মিত হলাম এবং জিজ্ঞেস করলাম,
তা কেন? আমি সঠিক কিছু জানি না, তবে মনে হচ্ছে এরকম হতে পারে যে আপনার সাথে সরকারিভাবে যোগাযোগ এবং আলোচনার জন্য পথ প্রশস্ত করা হচ্ছে। এভাবে সরকারি প্রশাসনের সেক্রেটারি আমার কাছে বিভিন্ন তথ্যাদি নিয়ে আসতে থাকেন এবং আমিও নিজ বাসস্থান থেকে দলীয় কাজকর্ম এবং তৎপরতা পরিচালনা করতে থাকি। কিছুদিন পর প্লাস্টার খোলার জন্য হাসপাতালে গিয়ে জননেতা জনাব সাইয়েদ কুতুবের মুক্তির সংবাদ পাই। তিনি কারাগারে থেকেই আমার সড়ক দুর্ঘটনার খবর পান এবং মুক্তিলাভের পরপরই আমাকে দেখার জন্যে হাসপাতালে ছুটে আসেন। এর কয়েকদিন পর সকালের ডাকে একখানা রেজিস্ট্রি কার্ড পাই। কার্ডের বিবরণ ছিল ঠিক এরকম: আরব সমাজতন্ত্রী ইউনিয়ন, স্বাধীনতা, সমাজতন্ত্র, সংহতি। নাম জিনাত আল গজালি আল জুবাইলি ওরফে জিনাত আল গজালি। পদ বা পেশা ইসলামী মহিলা সংস্থার সভানেত্রী। ইউনিট আল বাসাইন আল মাজা। বিভাগ নয়া মিশর। জেলা কায়রো। এই কার্ডের সাথে একই ডাকে আরও একটি বিস্তারিত দস্তাবেজ আসে। এ দস্তাবেজ হচ্ছে ১৯৬৪ সালের মিশর সোভিয়েত সম্পর্কের একটি প্রমাণপত্র। এরপর ধারাবাহিকভাবে সরকারি দলের পক্ষ থেকে চিঠি এবং আমন্ত্রণপত্রাদি আসতে থাকে। তাদের বিভিন্ন সভা সম্মেলনে অংশগ্রহণের জন্যেও আমন্ত্রণ জানানো হয়। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম এ ধরনের কোনো চিঠিপত্রের জবাবই দেব না। ইতোমধ্যেই পরিপূর্ণভাবে আরোগ্য লাভের পরিপ্রেক্ষিতে ডাক্তার আমাকে দলীয় কাজে পুরোপুরি আত্মনিয়োগ করার অনুমতি দেন। একদিন ইসলামী মহিলা সংস্থার সদর দপ্তরে আমার ব্যক্তিগত সেক্রেটারি জানায় যে সমাজতান্ত্রিক ইউনিয়নের পক্ষ থেকে কেউ আমার সঙ্গে কথা বলতে চায়। আমি রিসিভার তুলে বললাম, আসসালামু আলাইকুম। অপর প্রান্ত থেকে জবাব এলো, ওয়ালাইকুম আসসালাম। আপনি কে বলছেন, কাকে চাই এবং কেন? একই সাথে তিনটি প্রশ্ন করে জবাব তলব করলাম আমি। আপনি যদি মুহতারেমা জিনদ গাজালি হয়ে থাকেন, তাহলে সমাজতান্ত্রিক ইউনিয়নের পক্ষ থেকে আপনাকে অনুরোধ করার প্রয়োজন মনে করছি যে মেহেরবানি করে প্রেসিডেন্ট জামাল নাসেরকে অভ্যর্থনা জানাবার জন্যে আপনার নেতৃত্বে ইসলামী মহিলা সংস্থার বোনেরা বিমানবন্দরে এলে আমরা খুব খুশি হব। আমাকে নীরব থাকতে দেখি অপর প্রান্ত থেকে আবারও বলল, আপনার আদেশ পেলে মোটরগাড়ি পাঠিয়ে দেব এবং তা সবসময় আপনার ব্যবহারের জন্যই থাকবে। না ধন্যবাদ বলে আমি রিসিভার রেখে দেই। ২-৩ দিন পর সমাজতান্ত্রিক ইউনিয়নের পক্ষ থেকে আবার টেলিফোন আসে। এবার এক ভদ্রমহিলা জানতে চাইলেন, আপনার প্রেসিডেন্টকে স্বাগতম জানাবার জন্য বিমানবন্দরে উপস্থিত হননি কেন? আমি বললাম, আমাদের সংস্থার কর্মীরা কোথাও যাওয়া না যাওয়ার ব্যাপারটি সম্পূর্ণ স্বাধীন। তাছাড়া আমরা ইসলামী শিক্ষার অনুসারী। এমন কোথাও যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় যেখানে মান সম্মান এবং শালীনতার প্রশ্ন জড়িত। মনে হচ্ছে আপনারা আমাদের সমর্থন করতে প্রস্তুত নন। তা আপনি না হয় আসেননি, কিন্তু অন্যান্য মহিলাদের কি বিমানবন্দরে পৌঁছানোর আদেশ দেননি? না, যে ব্যাপারকে আমি নিজের জন্য অনুচিত মনে করি সে ব্যাপারে অন্য কাউকে আদেশ দেওয়ার তো প্রশ্নই ওঠে না। এর অর্থ হচ্ছে আপনারা কোনো ক্রমেই আমাদের সাথে সহযোগিতা করবেন না? হ্যাঁ, করব, কেবল ইসলামের পথে। আপনারা যদি আল্লাহর নির্দেশিত পথের অনুসরণ করেন তাহলে প্রতি কদমে আমাদের সহযোগিতা পাবেন, অন্যথায় সত্য মিথ্যা সংঘাত অব্যাহত থাকবে। আপনি কি আলোচনার জন্য আমাদের দপ্তর পর্যন্ত আসতে পারেন? না, আমি এখনও সম্পূর্ণ সুস্থ নই, তবে আপনার পক্ষে সম্ভব হলে আমার গরিবালয়ে আসতে পারেন। এ বলে রিসিভার রেখে দেই। এ টেলিফোন আলোচনার সপ্তাহখানেক পর ১৫ সেপ্টেম্বর ১৯৬৪ তারিখের একটি রেজিস্ট্রি চিঠি আমার নামে পাঠানো হয়। এতে ০৬ ফেব্রুয়ারি ১৯৬৪ তারিখের একটি মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্ত ছিল। এর নম্বর ছিল ১৩২। এই সিদ্ধান্ত মোতাবেক ইসলামী মহিলা সংস্থাকে দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং সেই সংবাদই পাঠানো হয়েছে রেজিস্ট্রি চিঠির মাধ্যমে। খোদাদ্রোহীদের জন্য নয়। ১৯৬৪-র ১৫ সেপ্টেম্বর সরকারের পক্ষ থেকে ইসলামী মহিলা সংস্থাকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সংস্থার এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে সরকারি সিদ্ধান্ত মেনে নিতে এবং দলীয় তহবিল সরকার বা কোনো দল বিশেষকে হস্তান্তর করতে অস্বীকার করে প্রস্তাব গৃহীত হয়। বৈঠকে পরবর্তী বিশেষ জরুরি বৈঠক ২৪ ঘণ্টার মধ্যেই অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয় এবং বৈঠকে সরকারের সিদ্ধান্ত অমান্য করার এবং সরকারের সে অবৈধ সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করার ফয়সালা গ্রহণ করা হয়। আমরা সংস্থার পক্ষে মামলায় প্রতিনিধিত্ব করার উদ্দেশ্যে প্রখ্যাত আইনজীবী জনাব আবদুল্লাহ রিশওয়ানকে কৌশলী নিযুক্ত করি এবং সাথে সাথেই এক ব্যাপার বিস্তারিত বিবরণাদি প্রেসিডেন্ট, স্বরাষ্ট্রমন্ত্রী, উপস্বরাষ্ট্রমন্ত্রী এবং পত্রপত্রিকায় পাঠাই।
আমরা এসব পত্রে স্পষ্টভাবে জানিয়ে দেই যে ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত ইসলামী মহিলা সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামী আদর্শের প্রচার ও প্রসার এবং দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে মুসলিম মহিলাদের ইসলামী পতাকাতলে সংঘবদ্ধ করা। সরকার বা স্বরাষ্ট্র দফতর আমাদের সংস্থার পৃষ্ঠপোষক নয় যে তাদের অবৈধ কোনো উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করবে। আমরা সরকারের এহেন যে কোনো সিদ্ধান্ত বা ঘোষণা মেনে নিতে বাধ্য নই, বরং সরকারের প্রতি আমাদের আহ্বান পুনরাবৃত্তি করছি যে আল্লাহর দুনিয়াতে আল্লাহর দেয়া জীবনবিধান বাস্তবায়নের মহান লক্ষ্যে সরকার আশু পদক্ষেপ গ্রহণ করুক। এক্ষেত্রে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু জামাল নাসেরের ক্ষমতার নেশা এবং ইসলাম বিরোধিতায় এমন উন্মত্ত হয়ে উঠেছিল যে সে কোনো ন্যায় বা সত্যকে বিবেচনাযোগ্য মনে করতেই রাজি ছিল না। আমার প্রতি তার শত্রুতাপূর্ণ মনোভাবের কারণেই সে তড়িঘড়ি যেমন ইসলামী সংস্থাকে অবৈধ ঘোষণা করল, তেমনি আমার সম্পাদনায় প্রকাশিত পত্রিকাটিকেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল। এসব অবৈধ কর্মে সে সামরিক শক্তির সাহায্য নিতেও ইতস্তত করেনি। তারা হঠাৎ সংস্থার সদর দফতরে অনাধিকার প্রবেশ করে দফতর এবং তার সব আসবাবপত্রের ওপর জবরদখল কায়েম করে। এমনকি সংস্থার পৃষ্ঠপোষকতায় পরিচালিত সংলগ্ন ইয়াতিমখানার মাউসুম গরিব শিশুদেরকেও ধাক্কা দিয়ে বের করে দেয়। জবরদখলের জন্য তারা এমন সময় বেছে নেয় যখন সদর দফতরে আমাদের কোনো কর্মকর্তাই উপস্থিত ছিলেন না। কেবল সরকারি দফতর সম্পাদিকা তখন কাজ করছিলেন। সরকারি জবরদখলকারীরা তার কাছ থেকে নিয়ন্ত্রণ ক্ষমতা কেড়ে নেয় বলে দাবি করে। পরদিন আমি পত্রপত্রিকায় প্রকাশের জন্য নিম্নলিখিত বিবৃতি দেই। ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত ইসলামী মহিলা সংস্থা একটি নিয়মতান্ত্রিক ইসলামী সংগঠন। মানুষের যাবতীয় সমস্যার সুষ্ঠু ও স্থায়ী সমাধানের লক্ষ্যে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা আল ইসলামকে পূর্ণভাবে বাস্তবায়ন করাই হচ্ছে সংস্থার মুখ্য উদ্দেশ্য। বস্তুত সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ এবং আল্লাহই আমাদের প্রভু, এবং জনসাধারণের উপর ব্যক্তিশাসন প্রতিষ্ঠার প্রবণতাকে নিন্দনীয় বলে মনে করি। আমরা ইসলামী মহিলা সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপের সরকারি ফয়সালা দৃঢ়তাপূর্ণভাবে নিন্দা করি এবং তা মেনে নিতে অস্বীকার করছি। আমরা এও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে উড়ে এসে জুড়ে বসা জামাল নাসেরের মুসলিম জনগণের উপর শাসন চালানোর কোনো নৈতিক অধিকার নেই। তার পদ এবং মন্ত্রিপরিষদ উভয়ই অবৈধ। আমরা আরও স্পষ্ট করে দিতে চাই যে জোর জুলুম চালিয়ে এবং অত্যাচার ও চক্রান্তের মাধ্যমে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না। কোনো রকমের দফতর, তহবিল বা আসবাবপত্র ছাড়াও ইসলামী আন্দোলন অব্যাহত থাকবেই। দুনিয়ার কোনো শক্তি আমাদের বিশ্বাস, বলিষ্ঠ প্রেরণার উৎস কেড়ে নিতে পারবে না। আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবিচল আস্থা এবং বিশ্বজনীন ইসলামী ভ্রাতৃত্ব আমাদের অগ্রগতিকে অপ্রতিরোধ্য রাখবে। সত্যের পথে অবিরাম জিহাদই হচ্ছে আমাদের কর্মপথ। ইসলামী বিপ্লবের মহান লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলতে থাকবে। আমরা কি করব? ইসলামী মহিলা সংস্থার সদর দপ্তরের সরকারি জবরদখল কায়েমের পর বিভিন্ন মহিলা প্রতিনিধি দল আমার কাছে এসে পরবর্তী কর্মসূচি সম্পর্কে পরামর্শ করে এবং পথনির্দেশ চায়। ১৯৬৪ সালকে এক হিসাবে নাসের শাসনের উত্থানের চরম বছর বলা যেতে পারে। এ সময় এমন অবস্থা দাঁড়ায় যে তার স্বৈরাচারের বিরুদ্ধে টু শব্দ করাকে দম্ভের মতো দুঃসাহস মনে করা হতো। ইতোমধ্যে প্রখ্যাত ইসলামী আন্দোলন ইখওয়ানুল মুসলিমুন বা মুসলিম ব্রাদারহুডের ছোট বড় প্রায় সব নেতাকেই বিভিন্ন মিথ্যা ও বানোয়াট অভিযোগে গ্রেপ্তার করা হয়। ফলে সরকারের গণবিরোধী কার্যকলাপের সমালোচনা করার মতো কেউ অবশিষ্ট ছিল না। অন্যদিকে সুবিধাবাদী এবং স্বার্থসন্ধানী রাজনীতিকরা নাসেরের পদলেহন করে স্বার্থসিদ্ধির মোক্ষম সুযোগে সদ্ব্যবহার করছিল। এমনকি কোনো ধর্মীয় নেতা এবং কতিপয় ধর্মীয় পত্রিকাও তখন নাসের শাসনের স্তুতিকেই অপেক্ষাকৃত মঙ্গলজনক মনে করছিলেন। বিখ্যাত আরবি পত্রিকা আল আজহারেও এমন সব প্রবন্ধ নিবন্ধ প্রকাশ পাচ্ছিল যা অত্যাচারী শাসককে প্রশংসাই করত। শাসক গোষ্ঠীর ন্যাক্কারজনক ভূমিকা যুক্তিভিত্তিক মানদণ্ডে প্রতিষ্ঠান অপপ্রয়াস বলেই গণ্য হওয়ার যোগ্য। আর যারা ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ, মুখোশধারী পত্রপত্রিকা তাদের বিরুদ্ধে অপপ্রচারের বাণ ছুড়তে ব্যস্ত ছিল। জুলুমত্রাসের এমন ভয়াবহ পরিস্থিতিতেও ইসলামী আন্দোলনের নির্ভীক মুজাহিদরা সত্যের পতাকা বুলন্দ রাখেন। শত নির্যাতন, নিপীড়ন সত্ত্বেও তাদের মনোবল ভাঙেনি। তাদের তৎপরতায় আসেনি এতটুকু শৈথিল্য, মুছে যায়নি তাদের মুখের মিষ্টি হাসি।
মুসলিম মহিলারাও এতে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা পার্থিব স্বার্থ অর্জনের চেয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে দুঃখ কষ্টকে হাসি মুখে বরণ করে নিয়েছেন। ভয় ভীতি এবং বাধা বিপত্তির বিন্ধ্যাচল অতিক্রম করে তারা নিয়মিত আমার কাছে আসতেন নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে। এমন দুর্দিনেও তারা তাদের নিজ নিজ এলাকায় ঘরোয়া বৈঠক এবং সাধারণ সমাবেশের আয়োজন করতেন। এই সময়ে আমরা মহিলা বক্তাদের প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম হাতে নিই। এভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদেরকে আন্দোলনের প্রচার কার্য চালানো এবং মহিলাদের সংঘবদ্ধ করার জন্যে দেশে সর্বত্র পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু অনতিবিলম্বেই সরকারের কঠোর দমননীতির ফলে আমাদের এই পরিকল্পনা তখনকার মতো স্থগিত রাখতে হয়। এরপর আন্দোলন ব্যক্তিগত পর্যায়ের তৎপরতা পর্যন্ত সীমিত হয়ে পড়ে। টালবাহানা ও প্রতারণা। এর কিছুদিন পরেই জামাল নাসেরের গুপ্তচর বাহিনীর কয়েকজন কর্মকর্তা আমার সাথে সাক্ষাৎ করে ইসলামী মহিলা সংস্থাকে পুনর্জীবিত করার ব্যাপারে বিভিন্ন প্রস্তাব ও শর্ত আরোপ করে। তারা আমাকে আমার পত্রিকাও ফিরিয়ে দেওয়ার শর্ত সাপেক্ষ প্রস্তাব করে। এছাড়া আমাকে মাসিক ৩০০ মিশরীয় পাউন্ড ভাতা দেওয়ারও প্রস্তাব করে। কিন্তু এসব কিছুর বিনিময়ে তারা চায় আমি যেন ইসলামী আন্দোলন থেকে নিজেকে সরিয়ে রাখি। আমি তাদেরকে বললাম, আল্লাহর সন্তুষ্টি অর্জনের বিনিময়ে দুনিয়ার সব সম্পদ এবং সব শক্তিকেও আমি অতি তুচ্ছ মনে করি। আমি আপনাদের এসব প্রলোভন এবং শর্ত সাপেক্ষ প্রস্তাবাবলী প্রত্যাখ্যান করছি। আমার স্পষ্ট প্রত্যাখ্যান সত্ত্বেও গুপ্তচর বাহিনীর কর্মকর্তারা পুনরায় আমাকে বলেন, দেখুন, আপনার সংস্থা যদি সরকারি দলের সহায়ক দল হিসেবে ময়দানে আসতে চায় তাহলে অতি শীঘ্রই তা পুনর্জীবিত করা হবে এবং বার্ষিক ২০,০০০ পাউন্ডের বিশেষ ভাতাসহ আপনাকে আপনার সদর দপ্তরও ফিরিয়ে দেয়া হবে। এর জবাবে আমি বললাম, আপনারা বারবার একটি ভ্রান্তির পুনরাবৃত্তি করে চলছেন। আপনাদের জানা উচিত যে ইসলামের পথ থেকে কোনো লোভ বা ভয়ভীতি আমাদের বিচ্যুত করতে পারবে না। ধর্ম নিয়ে যারা ব্যবসা করে আমরা তাদের অন্তর্ভুক্ত নই। আমরা নিজেরা যেমন বিভ্রান্ত নই, তেমনি অন্য কাউকে বিভ্রান্ত করার বিশ্বাসও রাখি না। আপনারা আসতে পারেন। এরপরেও তারা বিভিন্ন উদ্দেশ্যমূলক প্রস্তাবাবলী পেশ করতে থাকে এবং কোনো না কোনোভাবে আমাকে আপোষে আনার চেষ্টা চালায়। তাদের এই হাস্যকর প্রয়াসে আমি বিস্মিত হই এবং এটাকে কোনো নতুন সরকারি নাটকের অনুশীলন বলেই অনুমান করি। বস্তুত আমার সেই অনুমান যে সত্য ছিল, শীঘ্রই তা প্রমাণিত হয়। তাদের সব প্রয়াসই ছিল পরবর্তী ষড়যন্ত্রের পটভূমি মাত্র। রাতের উলুক। একদিন বিকেলে ৩ ব্যক্তি আমার বাড়ি পৌঁছে আমার সাথে সাক্ষাতের আবেদন জানায়। আমি অতিথিদের সাক্ষাতের জন্যে নির্দিষ্ট কক্ষে দিয়ে দেখি ৩ জনই আরবি পোশাক পরিহিত। সালাম বিনিময়ের পর আমি তাদের এখানে আমার কাছে আসার উদ্দেশ্য জানতে চাইলে তাদের একজন বলল, আমরা সিরীয় নাগরিক, বর্তমানে সৌদি আরব থেকে সংক্ষিপ্ত ছুটি কাটানোর জন্যে কায়রো এসেছি। আমরা সৌদি আরবে ইখওয়ান নেতা সাঈদ রমজান, শেখ মুস্তফা আলম, কামেল শরীফ, মোহাম্মদ ওসমানী এবং ফতহি খলির সাথে সাক্ষাৎ করে এসেছি। উল্লেখযোগ্য, এসব নেতা জামাল নাসেরের অত্যাচারে অটিষ্ঠ হয়ে সৌদি আরবে নির্বাসন নিতে বাধ্য হয়েছেন। তারা মিশরীয় জনগণের কাছে সালাম ও শুভেচ্ছা পাঠিয়েছেন এবং আন্দোলনের প্রতি জনসাধারণের অবিচল আস্থা কামনা করেছেন। এরপর ৩ ভদ্রলোক ইখওয়ান ও জামাল নাসের সম্পর্কে নিজেরাই আলোচনা করতে থাকে। নাসের ইখওয়ানের উপর যেসব জুলুম নির্যাতন চালাচ্ছে তা নিয়ে তারা সমবেদনা প্রকাশ করে এবং ইসলামী আন্দোলনের অবস্থা সম্পর্কে বিশদ খোঁজখবর নিতে থাকে। নাসের যেসব জুলুম নির্যাতন চালিয়েছে ১৯৫৪ সালের ঘটনাবলী এবং আব্দুল কাদের আওদাহ ও তার সহকর্মীদের শাহাদাতের ব্যাপার নিয়ে অনেক আলোচনার পর তারা আমাকে বলে যে দেশে বিদ্রোহ সৃষ্টি এবং নাসেরকে হত্যার জন্য তারা প্রস্তুত আছে এবং নির্বাসিত ইখওয়ান নেতৃবর্গ এ ব্যাপারে তাদের সাথে একমত। এরপর তারা জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকায়। আমি এতক্ষণ চুপচাপ কেবল তাদের কথা শুনছিলাম। এবার আমি বললাম, আপনারা যে উদ্দেশ্য বর্ণনা করলেন তা আমার কাছে সম্পূর্ণ নতুন বিষয় ও পরিভাষা বলে মনে হচ্ছে। আমি এ ব্যাপারে কিছুই জানি না এবং জানতেও চাই না। আমার কথা শুনে তারা বলল, তাহলে আমরা মুর্শিদে আম এবং দলের মতামত জানার জন্য পরে আবার আপনার কাছে আসব। আমি বললাম, আমি ইখওয়ানের কোনো গুপ্ত দল সম্পর্কে কিছুই জানি না। তাছাড়া রাজনৈতিক দল হিসেবে সরকারও ইখওয়ানকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আমি এ ব্যাপারে মুর্শিদে আমের সাথে কোনো রকমের আলাপ আলোচনা করতে অক্ষম।
কারণ ইসলামী ভ্রাতৃত্ব ও পারিবারিক মিত্রতার উপরও আমাদের সম্পর্ক স্থাপিত। আমার মতে জামাল নাসেরকে হত্যা করার মতো কোনো কথা কোনো মুসলমানই চিন্তা করছে না। আমি ব্যক্তিগতভাবে আপনাদের নিজ দেশে ফিরে গিয়ে আত্মশুদ্ধি অর্জনের পরামর্শ দেয়া ছাড়া আর কোনো সেবা করতে সক্ষম নই। আমার কথা শেষ হবার পর তাদের একজন বলল, আপনি সম্ভবত আমাদের উপর অসন্তুষ্ট, কিন্তু বলুন তো, নাসের কি দেশকে ধ্বংস করে ছাড়েনি? কিন্তু নাসেরকে হত্যা করা ইখওয়ানের উদ্দেশ্য নয়। আমি এই বলে তাদের নাম জানতে চাইলাম। নাম বলতে গিয়ে তারা তিনজনই থতমত খেয়ে গেল যেন। কিছুটা ইতস্তত করে একজন বলল, তার নাম আব্দুস শাফি আব্দুল হক, অপরজনের নাম আব্দুল জলিল ইসা এবং তৃতীয়জনের নাম আব্দুর রহমান খলিল। তাদের নাম বলার ঢং এবং প্রত্যেকের নামের আগের আব্দু শুনে আমি আর হাসি লুকাতে পারলাম না। যা বোঝার দরকার তা বুঝে আমি তাদেরকে বললাম, ভাইরা আমার, নাসেরের গুপ্তচর বাহিনীর হাতে ধরা পড়ে হেস্তনেস্ত হবার আগে শীঘ্রই স্বদেশে ফিরে যাওয়াই আপনাদের জন্য উত্তম। এর জবাবে একজন বলল, আপা জিন্নত, আমাদের ব্যাপারে সন্দেহ পোষণ করার অধিকার আপনার অবশ্যই রয়েছে, তবে এটা আপনি শিগগিরই জানতে পারবেন যে আমরা কারা। এরপর তারা চলে যায়। পরে আব্দুল ফাত্তাহ ইসমাইল আমার কাছে সাক্ষাতের জন্য এলে আমি তাকে সব কৃত্রিম নিরীহ নাগরিকদের কাহিনী বর্ণনা করি। সবাই আহমদ রাসেক। এরপর 2 সপ্তাহ কাটেনি, একদিন আহমদ রাসেক নামে এক ভদ্রলোক আমার সাথে দেখা করতে আসেন। ভদ্রলোক তার পরিচয় দিতে গিয়ে জানান যে তিনি গোয়েন্দা বাহিনীর লোক। কয়েক মুহূর্ত চুপচাপ থাকার পর সপ্তাহ 2 আগে সেই 3 জন সিরীয় নাগরিকের সাথে আমার কী আলোচনা হয়েছিল তা জানতে চাইলেন। আমি নির্লিপ্তভাবে বললাম, আমার যতটুকু বিশ্বাস সে 3 ভদ্রলোক মোটেই সিরীয় নাগরিক নন। আসলে এরা আমাকে বোকা মনে করেই এসেছিলেন, আরও বোকা বানানোর উদ্দেশ্যে। আমার পত্রিকা এবং সদর দপ্তর ছিনিয়ে নেয়ার পরও প্রশাসন এসব নাটকীয় পায়তারা খেলছেন কেন তা বুঝতে সত্যি অক্ষম আমি। আসলে সরকারের উদ্দেশ্য কি? এরপর গোয়েন্দা বাহিনীর ভদ্রলোক প্রসঙ্গ পাল্টিয়ে প্রশ্ন করেন, জামালুফ এবং জামালুফা সম্পর্কে আপনার ধারণা কি? এরা সবাই বিভ্রান্ত নাস্তিক, অন্যায় ও অবৈধ তৎপরতায় এরা সিদ্ধহস্ত। ভদ্রলোক আমার কথায় প্রতিক্রিয়া প্রকাশ করে বললেন, দেখুন আপা, আমরাও তো মুসলমান। শুধু নাম মুসলমানের মতো হলেই কেউ মুসলমান হয় না, বরং মুসলমান কি অমুসলমান তা প্রমাণিত হয় কাজের মাধ্যমে। আমি বললাম, আপনারা ইসলামের দিকে যে আহ্বান জানাচ্ছেন তাতে সাড়া দিতে আমাদের মন প্রস্তুত নয়, আর আপনাদের আহ্বান বিবেচনা করতেও আমরা অক্ষম। তা আপনারা আপনার কাজ করুন এবং আমাদেরকে আমাদের কাজে মগ্ন থাকতে দিন। বলতে বলতে ভদ্রলোক উঠে দাঁড়ালেন। আমি তাকে বললাম, আল্লাহ সবাইকে হেদায়েত করুন এবং আমাদের সবাইকে ন্যায় ও সত্য পথে পরিচালিত করুন। এই সাক্ষাতের 2 দিন পরে একটি সরকারি মোটরগাড়ি আমার বাড়ির আঙিনায় এসে দাঁড়াল। ছাই রঙের স্যুট পরিহিত এক যুবক গাড়ি থেকে নেমে এসে আমাকে সালাম জানিয়ে বলল, আমি আহমদ রাশেক, গোয়েন্দা বাহিনীর অফিসার। আমি যুবককে আগাগোড়া নিরীক্ষণ করে স্বরাষ্ট্র দপ্তরের সেই আহমদ রাশেকের সাথে মিল খুঁজছিলাম, যে আমাকে এর আগে স্বরাষ্ট্র দপ্তরে ডেকে পাঠিয়েছিল। তার অফিসের বাইরের নেমপ্লেটেও একই নাম আহমদ রাশেক লেখা ছিল। আমাকে মৌন থাকতে দেখে যুবক অফিসার বলল, 2 দিন আগেও জনৈক আহমদ রাশেক আপনার সাথে সাক্ষাৎ করে গেছেন, আর এখন আমি 3য় আহমদ রাশেক আপনার সামনে উপস্থিত। তার কথা শুনে আমি আরও গভীর দৃষ্টিতে তাকে নিরীক্ষণ করতে চাইলাম। একই বিভাগে একই নামের 3 জন পদস্থ অফিসার কেমন যেন হেয়ালির মতো মনে হচ্ছিল আমার কাছে। আমাকে চুপচাপ নিরীক্ষণ করতে দেখে যুবক অফিসার জ্বরসরা হয়ে বলল, একান্ত বিস্ময়ের সাথে আপনি চুপচাপ আমাকে কি দেখছেন? অসময়ে এসেছি বলে বিরক্ত হয়েছেন বুঝি? আমি স্মিত হেসে তার কথা এড়িয়ে গিয়ে বললাম, মেহমানদের স্বাগত জানাবার জন্য তো এ ঘরের বার সবসময় উন্মুক্তই রয়েছে। যাই হোক, তোমাকে একটি মজার ঘটনা শোনাবার প্রয়োজন মনে করছি, শোনো। ঘটনাটি সম্ভবত আল আহরাম পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ঘটনাটি ছিল এরকম। কয়েক বছর আগের কথা। হল্যান্ডের রানী এবং তার স্বামী ইংল্যান্ডের রাজার আমন্ত্রণে লন্ডনে বেড়াতে গেছেন। একদিন আলোচনাকালে হঠাৎ দেখা গেল হল্যান্ডের রানী চেয়ার ছেড়ে উঠে গিয়ে রিসেপশনের কক্ষে মোতায়েন বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত একটি কুকুরের কাছে গিয়ে কিছুক্ষণ গভীরভাবে কুকুরটিকে দেখলেন। তারপর পাগলপ্রায় হয়ে কুকুরটিকে কোলে তুলে নিয়ে চুমু খেতে লাগলেন। এরপর দেখা গেল তার স্বামীও পাগলপ্রায় হয়ে কুকুরটিকে চুমু খেতে লাগলেন। ইংল্যান্ডের রাজা ও রানী বড্ড অবাক হয়ে এসব কাণ্ড দেখতে থাকলেন। তাদের বিস্ময়ের সীমা রইল না যখন দেখলেন
যে স্বামীর কাছ থেকে কুকুরটিকে ফিরিয়ে নিতে গিয়ে হল্যান্ডের রানীর চোখে অশ্রু টলমল করছে। কুকুরটিকে তিনি ঠিক আপন সন্তানের মতো বুকে চেপে ধরেছিলেন। এর কিছুক্ষণ পরে রাজকীয় ভোজের সময় দেখা গেল তিনি কুকুরটিকে বরাবর কোলে চেপে রেখেছেন। এবার ইংল্যান্ডের রানীর সম্মানিতা অতিথিনীল দৃষ্টি আকর্ষণ করে বললেন, যে কুকুরটিকে আপনি এত আদর করছেন তার মালিক হচ্ছেন রাজকুমারী। সেও কুকুরটিকে খুব ভালোবাসে। নয়তো কুকুরটি আপনাকে উপহার দিতে পারলে আমরা বেশ আনন্দিত হতাম। হল্যান্ডের রানী আত্মার ভিন্ন অস্তিত্ব রূপ ধারণের মতবাদে বিশ্বাসী ছিলেন। তিনি বললেন, কয়েক বছর আগে আমার একমাত্র পুত্র সন্তানের মৃত্যু ঘটে। আমার বিশ্বাস আমার ছেলের আত্মা এই কুকুরে প্রবিষ্ট হয়েছে। দেখুন না, কুকুরের চোখ দুটি হুবহু আমার ছেলের চোখের মতো। এ কথা শুনে ইংল্যান্ডের রানী কুকুরটিকে হল্যান্ডের রাজদম্পতিকে উপহার হিসেবে প্রদান করতে রাজকুমারীকে সম্মত করান। বলা বাহুল্য, রাজকুমারী কুকুরটি হল্যান্ডের রাজা ও রানীকে উপহার দেন। ঘটনাটি বর্ণনা করে আমি যুবককে বললাম, তা জানাব রাশেক সাহেব, যারা আত্মার রূপান্তরে বিশ্বাস করে তারা কোনো না কোনো পশুর মধ্যে তাদের মৃত আপনজনের ছাপ দেখতে পায়। কিন্তু আমি ভেবে বিস্মিত হচ্ছি যে মিশরীয় গোয়েন্দা বাহিনীর যে ৩ ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে তাদের প্রত্যেকের নাম আহমদ রাশেক ওই বটে, কিন্তু তাদের শরীর, চেহারা এবং বর্ণে বিন্দুমাত্র মিল নেই, এমনকি ভাবভঙ্গিতেও কোনো সামঞ্জস্য নেই। তা তোমাদের প্রেসিডেন্ট সাহেব কি আত্মার রূপান্তর সম্পর্কিত কোনো নতুন মতবাদ আবিষ্কার করেছেন? সম্ভবত তোমাদের সে নতুন মতবাদের অনুসরণ করতেই বলা হচ্ছে। কি বলো, ব্যাপারটি কি সেই রকম কিছু? আমার কথা শুনে তার চেহারার রং বদলাচ্ছিল যেন। সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার চেষ্টা করে বলল, দেখুন মাদাম, আমরা কোনো আজেবাজে লোক নই। আমরাও সম্ভ্রান্ত পরিবারের ছেলে। আপনার কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। আমরা তো কেবল আপনার সাথে একটা সমঝোতায় আসার চেষ্টা করছি। আসলে প্রকৃত আহমদ রাশেক আমি। কিন্তু তুমিই আসল, অন্যরা নকল, তা বিশ্বাস করব কোন যুক্তিতে? তাছাড়া ওসবে আমার দরকারই বা কি? তোমরা আমার কাছে কি চাইছ তা কি স্পষ্ট করে বলতে পারবে? ব্যাপার হচ্ছে, সরকার আপনার সাথে সমঝোতা করতে আগ্রহী। আমরা মনে করি ইখওয়ানুল মুসলিমুন আপনাকে বিভ্রান্ত করেছে। এরা অরাজকতার বিশ্বাসী লোক। এজন্যে আমরা আপনাকে যে কষ্টটুকু দিতে চাই তা হচ্ছে, আপনি শুধু ইখওয়ানের কাছে সক্রিয় লোকদের নাম জানিয়ে দিন। এর বিনিময়ে খোদ প্রেসিডেন্ট আপনার নিরাপত্তার দায়িত্ব নেবেন এবং আপনার সব প্রয়োজন মেটানো হবে। আমরা আশা করব আপনি আগামী কয়েকদিনের মধ্যে ইখওয়ানি সন্ত্রাসবাদীদের নামের তালিকা আমাদেরকে দেবেন। আমরা ভেবে অবাক হয়েছি যে আপনার মতো সর্বজন শ্রদ্ধেয়া এবং বুদ্ধিমতী নেত্রী কিভাবে ইখওয়ানিদের চক্রান্তের শিকার হলেন। সে আরও বলে চলল, ইমাম হুদাইবি এবং সাইয়েদ কুতুবের মতো বড় বড় ইখওয়ান নেতৃবৃন্দ এখন প্রেসিডেন্টের সাথে সমঝোতায় আসার চেষ্টা করছেন। কিন্তু প্রেসিডেন্ট তাদের উপর সন্তুষ্ট নন বলে তাদের আগ্রহে সাড়া দিচ্ছেন না। বস্তুত ইখওয়ানুল মুসলিমুন আপনার সম্পর্কে যেসব প্রচারণা চালাচ্ছে, আপনি যদি সে সম্পর্কে অবহিত হতেন তাহলে এক্ষুনি আমাদের সাথে সমঝোতায় আসতেন এবং সঙ্গে সঙ্গে ইখওয়ানের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিতেন। এতক্ষণ পর্যন্ত এ যুবক গোয়েন্দা কর্মকর্তার মিথ্যে বচন এবং অমূলক কথাবার্তা শুনে বিরক্তি প্রকাশের পরিবর্তে আমি হেসে দিলাম এবং বললাম, বৎস, তুমি গোয়েন্দা বিভাগের কে বা কি এবং তোমার কথাবার্তা, নাম বা চেহারা, বর্ণ যাচাই করার কোনো প্রয়োজনীয়তা আমি অনুভব করছি না। আমার এতটুকু বক্তব্যেই আশা করি তোমার জন্য যথেষ্ট। তবে ছেলে মনে করে আরও একটা কথা তোমাকে বলা দরকার, তা হচ্ছে ইসলামী আদর্শকে যথার্থভাবে জেনে বুঝে তার অনুসরণের চেষ্টা করো। পাশ্চাত্য বা প্রাচ্যের ধার করা কোনো ইজম বা মতবাদের পেছনে অন্ধের মতো ছুটে যেও না। কেন? সত্য ও মিথ্যের প্রভেদ বোঝা কি তোমার পক্ষে অসম্ভব? কেন তবে তোমরা মুসলমান হয়ে সন্ত্রাসবাদের স্লোগান দিচ্ছ কেন? আর কেনই বিদেশি শক্তির ইঙ্গিতে নাচতে গিয়ে নিজের জীবনকে বরবাদ করে দিচ্ছ? সংশয় ও সংকটের আবর্ত থেকে মুক্তি পেয়ে তোমাদের মতো যুবকরা যে কবে ইসলামী পতাকার ছায়াতলে একতাবদ্ধ হবে, আমি সেদিনেরই অপেক্ষা করছি। সে যে একজন ভালো মুসলমান
তা প্রমাণ করার জন্য আমাকে বলল, মাদাম, আল্লাহর শপথ, আমি নিয়মিত জুমার নামাজ আদায় করি। এছাড়া অন্যান্য নামাজ এবং ফরজ ওয়াজিব ইত্যাদি তো আমার আব্বু আমাকে ছোটবেলা থেকেই জুমার নামাজ পড়তে নিয়ে যেতেন বলে আমি তাতেই অভ্যস্ত হয়ে পড়েছি। তুমি কি তোমার আব্বুকে কখনো জিজ্ঞেস করেছ যে তিনি কেবল জুমার নামাজই আদায় করেন কেন? দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলাটি কি মুসলমান হবার জন্য যথেষ্ট নয়? কিন্তু এ কালেমার ঘোষণা মোতাবেক যদি জীবনযাপন না করো তাহলে তা হিতে বিপরীত হবে। কালেমা পড়ার পরে তোমার ইসলামী দায়িত্ব কি আরও বেড়ে দেয় না? শাসকদের অনুসরণ ও আনুগত্য করা উচিত। ঠিক আছে, তাহলে রোজ কিয়ামতের দিন সেসব বেচারা শাসকদের সাথেই সারিবদ্ধ হবার জন্য তৈরি থেকো। দেখুন, আমি সমঝোতার প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছিলাম, তবে জেনে রেখো যে নবী রাসূলদের সত্য শিক্ষার সাথে শয়তানি মিথ্যার সমঝোতা কোনোদিন হয়নি এবং ভবিষ্যতেও হবে না। আমরা ইসলামের পথে অবিচল থাকতে সংকল্পবদ্ধ। বাতিলের সাথে আপোষের কোনো প্রশ্নই উঠতে পারে না। যতক্ষণ না তোমরা এবং তোমাদের সরকার সত্য দিনের অনুসারী হবে, ততক্ষণ আমাদেরও তোমাদের মধ্যেকার বিরোধ অব্যাহত থাকবে। এ কথা শুনে যুবক গোয়েন্দা অফিসার খুব রাগান্বিত হয়ে বলল, আমি আর কোনোদিন আপনার কাছে আসব না। যদি যোগাযোগ করতে চান তাহলে এই রইল আমার টেলিফোন নাম্বার। আমি হেসে বললাম, ধন্যবাদ, এর দরকার আমার কোনোদিনই হবে না। ১৯৬৫ সালের জুলাই মাসের শেষ দিকে ব্যাপক হারে ইখওয়ান নেতৃবৃন্দের গ্রেফতারির খবর আমাকে অত্যন্ত বিচলিত করে তোলে। কেননা ইখওয়ানের মহান আন্দোলনের সাথে আমার অত্যন্ত গভীর এবং পুরনো সম্পর্ক রয়েছে।